আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 18 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাইসা পড়ে যাওয়া কফির জায়গায় পরিষ্কার করলো, ভাঙা কাপের টুকরো তুলতে গিয়ে কয়েক জায়গায় কেটেও গেল, ভীষণ জ্বলছে কাটা জায়গায়। তবে ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেওয়ার মতো কপাল সবার থাকে না, তারও নেই। হাতের দিকে তাকিয়ে আনমনেই বলল, আম্মু তুমি কোথায়? কেন আমাকে ছেড়ে চলে গেলে? এই পৃথিবীতে তোমার ছোট্ট মেয়েটা আর লড়াই করতে পারছে না। তুমি খুব ভালো আছো মা? পৃথিবীতে সবার দাম পাওয়া যায় না, বেঁচে থাকার চেয়ে মৃত্যু আলিঙ্গন অনেক সুখের। আমিও সেই অপেক্ষায় আছি। মেহেরিমা নয়ন দরজা দিয়ে ঢুকতে ঢুকতে রাইসাকে মেঝেতে বসে থাকা দেখে কৌতূহল নিয়ে এগিয়ে আসলেন। রাইসা কাচের টুকরোগুলো এক হাতে কুড়িয়ে আরেক হাতে তালুতে রেখেছে, টলমলে জল। এটা দেখে মেহেরিমা নয়ন চটজলদি রাইসার হাত থেকে টুকরোগুলো ফেলে দিয়ে রাইসাকে দাঁড় করালো। রাইসা ভয় পেয়ে গেল হঠাৎ আক্রমণে। চোখের সামনে শাশুড়িকে দেখে দেহে প্রাণ ফিরে এলো, কিন্তু শাশুড়ির রাগে চোখ আর শক্ত করে তার ধরে রাখা হাতের দিকে নজর বুলালো। একই রকম চাহনি আর ধরে রাখার হাত, ঠিক যেমনটা তার সৎমা নাবিলা বেগমের চরিত্র ছিল। রাইসা মনে মনে আটকে উঠল। এখন নিশ্চিত তাকে এই কফি ফেলা আর কাপটা ভাঙার জন্য শাস্তি উপভোগ করতে হবে। কিছুটা মায়ের শঙ্কা করলো, ভাবলো এই মানুষগুলো তাকে প্রথম ভালোবাসছে, তাহলে অপরাধ পেলে তো মারবেই। এই সামান্যতে রাইসার কিছু যায় আসবে না। নাবিলা বেগমের হাতে কি কম মার খেয়েছে যে এখন ভয় পাওয়ার প্রশ্ন আসছে? রাইসা মুখ খুললো, মাথা নত করে বলল, আম্মু আসলে আমার হাতে কাপটা পরে ভেঙে গেছে। মেহেরিমা নয়নের স্পষ্ট উত্তর, তো? রাইসা বলল, আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। মেহেরিমা নয়ন এক নজর রাইসার হাতের দিকে তাকালেন, তারপর মুখের দিকে চাইলেন। হাতে অনেক জায়গায় ছোট ছোট কেটে গেছে, ফর্সা হাতে লাল লাল হয়ে গেছে। মেহেরিমা নয়ন দ্রুত রাইসাকে সোফায় বসিয়ে মার্জিয়াকে ডাকলো, তারপর বলল, ফার্স্ট এইড বক্স সাথে করে নিয়ে আসতে। মায়ের ডাকে সাড়া দিয়ে মার্জিয়া তড়িঘড়ি করে নামলো, হাতে ফার্স্ট এইড বক্স। তারপর বলল, কার কি হয়েছে মা? বলল মার্জিয়া। তারপর বসে থাকা রাইসাকে দেখে বুঝে গেল রাইসার কিছু একটা হয়েছে। মেহেরিমা নয়ন রাইসার হাত ক্লিন করে সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর গম্ভীর মুখে ধারালো জবাব দিল মেহেরিমা নয়ন, আজকের পর থেকে তোমাকে যেন রান্নাঘরের আশেপাশে আর না দেখি। রাইসা যেন কিছু শুনেও শুনতে পেল না। এটা কেমন শাস্তি? সে তো কঠোরভাবে অপরাধের কাজ করেছে। এই অপরাধ করলে তার সৎমায়ের হিসাব মতে তাকে আরো কঠিনভাবে রান্নাঘরে বসবাসযোগ্য করে তুলতো। দিনরাত শুধু কাজ আর কাজ। সেখানে তার শাশুড়ি রান্নাঘরে যেতে নিষেধ করে দিলেন, যাতে করে আর কোনো অঘটন না ঘটায়। এমনি সে মার্জিয়া থেকেও তেমন কোনো কাজ করে নেয় না। বাড়িতে একজন কাজের লোক আছে, সে বর্তমানে গ্রামে গিয়েছে, একা একা রান্না করে। তবে রাইসা নিজ উদ্যোগে যেত সাহায্য করার জন্য, আজ থেকে সেটাও বন্ধ হয়ে গেল। তারপর রাইসা বলল, আম্মু আমি। মেহেরিমা নয়ন বলল, একদম না, কোনো প্রকার সাফার আমি শুনবো না। ঘরে যাও, রেস্ট নাও আগে। কালকে যে কলেজে যাবে তা কলম ধরবে কি করে? পড়ালেখা করার ইচ্ছে কি নেই? এত ভালোবেসে কেউ অধিকার দেখায়নি। রাইসা চোখের পানি ছেড়ে দিল। মেহেরিমা নয়ন তার চোখে বিশ্বের শ্রেষ্ঠ মা এবং শাশুড়ি। নিজের মাকে দেখেনি, কিন্তু শাশুড়িকে দেখেছে। হয়তো নিজের মা নেই বলেই বিধাতা তার কষ্টের একাংশ কমানোর জন্য মাহীন কলঙ্ক থেকে বাঁচাতে তার কপালে তেজের মতো স্বামী রেখেছিল, যার অজুহাতে শাশুড়ি রূপে একজন মা পেয়েছে। রাইসা অদ্ভুত এক আবদার করলো শাশুড়ির কাছে, আম্মু আমি আপনাকে জড়িয়ে ধরি। বলার মুহূর্তে মেহেরিমা নয়ন পাশে বসে বুকে আগলে নিল ছোট দেহটিকে। রাইসা মার্জিয়ার তুলনায় ছোট আর শরীরের দিকে বলতে গেলে অনেক গুণ ছোট মনে হবে। মেয়েটা এত আদুরে দেখতে, সে খুশি তো থাকেই না, কেমন মন মরা মরা ভাব। কপালে একটা চুমু দিয়ে চোখের পানি মুছিয়ে দিল দুই হাতে। রাইসা যেন ছেড়ে দিতেই চাইছে না, খাপটি মেরে পড়ে আছে শাশুড়ির বুকে। তারপর বলল, তুমি কফি খাবে সাবধানে। এটা বাদই দিলাম, কাপটা যে পড়ে গেছে এটা তোমাকে কেউ তুলতে বলেছে? আমি এসে তুলে নিতাম। এভাবে ছোট ছোট হাত দুটোর কি অবস্থা করে ফেলেছো হ্যাঁ? বলতে বলতে মেহেরিমা নয়ন নিজেও কাঁদলেন। এটাই তার মমতাময়ী মা, যে মা সে সব সন্তানকে নিজের মতো মনে করেন, আর যে জন্মদাত্রী সে শুধু নিজের সন্তানকে সন্তান মনে করেন। মার্জিয়া হাসলো দুজনের মরা কান্না দেখে। মার্জিয়ার চোখেও পানি এসেছে, কিন্তু সে গুরুত্ব দিল না। মার্জিয়া বলল, হয়েছে তোমাদের কান্না, এবার তো থামো। মামা বাড়ি ফিল হচ্ছে। মেহেরিমা নয়ন মেয়ের দিকে রাগে চোখে তাকালেন, তারপর বলল, কি সব ফালতু বকছিস? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। মায়ের এমন আদরের শাসনে মার্জিয়া মায়ের আরেক পাশে বসে মাকে জড়িয়ে ধরলো। দুই পাশে মেয়েকে বাহুতে আগলে নিলেন মেহেরিমা নয়ন, যেন খুব ঝড় বৃষ্টিতে পাখির ডানা নিচে তাদের ছানাদের শেষ নিরাপদ আশ্রয়। রাতে খাবার খাওয়ার সময় রাইসা নিচে আসতে চায়নি, কিন্তু মার্জিয়া জোর করে আনার পরিকল্পনা করলো। বিকেলে যে তেজ তাকে সামনে আসতে বারণ করেছে, এটা তো সে ছাড়া কেউ জানে না। অনেক কষ্টে নিজেকে রাইসা নিচে আসা থেকে আটকালো। নিচে এসে যখন মাকে বলল রাইসা আসবে না, ঠিক তখন ওই কারো টকবগে যুবক রক্তে আগুন ধরে গেল। আগুনের লেলিহান শিখা চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। মেহেরিমা নয়ন ধীরে ধীরে ভাবে বলল, আচ্ছা থাক, এমনিতেও এসে একা একা খেতে পারবে না, তার চেয়ে বরং আমি ওকে পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তেজ মুখের খাবার আলতো করে চাবালো আর মায়ের কথার অর্থ বোঝার চেষ্টা করলো। তখন বাবা বলল, একা খেতে পারবে না মানে কি হয়েছে? মেহেরিমা নয়ন বলল, আর বলো না, কফির কাপ পড়ে গেছে, সেটা তুলতে গিয়ে হাতের তালুতে কয়েক জায়গায় কেটে গেছে। মাহতাব নয়ন উত্তেজিত হয়ে বলল, কি
ডাক্তার ডেকেছিলে? মাহারিমা নয়ন বলল, না, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি। মাহতাব নয়ন বলল, দরকার পড়লে ডাক্তারের কাছে নিয়ে যেও, এসব যদি ইনফেকশন হয়। মেহেরিমা নয়ন বলল, এত গুরুতর কিছু হয়নি, তুমি চিন্তা করো না। কথার কথা পেরিয়ে যাচ্ছে, তেজ নিজের থেকে যে উত্তর জানার চেষ্টা করেছিল সেটা তার বাবার করা প্রশ্নে ক্লিয়ার হয়ে গেল। রাইসার হাত কেটে গেছে জন্য আসেনি, নিচ থেকে এসেছে পর্যন্ত কেমন অদ্ভুত লাগছে। গা এলিয়ে দিয়েছে বিছানায়, পাশে নির্বিকার ভঙ্গিতে অরিয়র মিউ মিউ ধ্বনিতে বিরক্ত লাগলো। সবকিছু ভাঙচুর করে ফেলতে ইচ্ছে করছে, কারণ তার অজানা, তবে আশেপাশের কোনো কিছুই সহ্য করতে পারছে না। অরিয়র মাথায় লম্বালুম হাত দিয়ে বুলিয়ে দিল, অশান্তিতে ভেতরে ছেয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারলো না। রাত অনেকটা গভীর হয়ে এসেছে, ঘরের বাতিটা নিভানো, শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো বিছানার উপর পড়ছে। তেজ পাশ ফিরেও ঘুমোতে পারছে না, চোখ বন্ধ করলেই ভেসে উঠছে রাইসার মুখটা, ভয়মাখা চোখ, কাটা হাত আর অনুপস্থিতি। হাত বাড়িয়ে অরিওকে নিজের কাছে টেনে নিল, অরিও মিউ মিউ করে ঘাড়ে মুখ গুজে দিল। তেজের বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল। তারপর বলল, আমি কেন এমন অস্থির হচ্ছি? নিজেকে নিজেই প্রশ্ন করলো সে। হঠাৎ উঠে বসলো তেজ, আর বসেও থাকতে পারছে না। ঘড়ির দিকে তাকালো, রাত 10:30। এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? এক মুহূর্ত দুলচাল ছিল, তারপর নিজেই বলল, শুধু একবার দেখে আসবো, আর কিছু না। পা টিপে টিপে করিডোর পেরিয়ে রাইসার ঘরের সামনে দাঁড়ালো। নিজের বাড়িতে নিজেই এভাবে চোরের মতো হাঁটছে, ভাবতে পারেনি এমন দিনও তার কপালে লেখা ছিল। দরজাটা হাত দিতেই খুলে গেল। শাশুড়ি খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেছে, সাথে বলে গেছে দরজা যেন না লাগায়, সে রাতে এসে দেখে যাবে। শাশুড়ির হুকুম মেনে রাইসা দরজা লাগায়নি। তেজ ভেতরে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। আশ্চর্য হলো, এত রাতে মেয়েটা কোথায় গেল? একটু এগোতেই দেখলো খাটের পাশে নিজে মেঝোতে কিছু একটা আবসা। এগিয়ে গেল, বিছানার পাশেই ডিম লাইট জ্বালানো আছে, তাই স্পষ্ট বুঝতে পারলো বিছানায় গুছুটি মেরে শুয়ে আছে রাইসা। এখন একেবারে বাচ্চা মনে হচ্ছে। তেজ রাইসার হাতের দিকে তাকালো, হাত দুটোই মাথার নিচে দিয়ে ঘুমিয়েছে। তেজ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ভেতরটা কেমন মুচুর দিয়ে উঠল। এত কাছে থেকে রাইসাকে এভাবে দেখে বুকে ধকধক করে উঠল। বিছানায় গুটি গুটি মেরে শোয়া, মুখটা আধো চাঁদের আলোয় স্পষ্ট, চোখের পাতা দুটো শান্তিতে বন্ধ, অথচ কপালের ভাঁজ বলে দিচ্ছে এই শান্তি কতটা কষ্টের ভেতর দিয়ে এসেছে। হাত দুটো মাথার নিচে রাখা, ব্যান্ডেজ করা তালুটা দেখে তেজের ভ্রু কুঁচকে গেল, ধীরে এগিয়ে গেল, যেন শব্দ হলেও ঘুম ভেঙে যাবে। তারপর বলল, এভাবে শুয়েছে কেন? হাতে তো ব্যথা করবে। নিজের অজান্তেই ফিসফিস করে বলে ফেললো। হাত বাড়িয়ে খুব সাবধানে রাইসার এক হাত সরাতে গেল। ঠিক তখন ওই রাইসা নড়েচড়ে উঠল, ভয়ে তেজ হাত টেনে নিল, কিন্তু রাইসার ঘুম ভাঙেনি, বরং অস্পষ্ট স্বরে কিছু একটা ভাবলো। তারপর বলল, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। তেজ রাইসার কথা শুনতে পেল না, তবে কপালের গভীর ভাঁজ পড়ল। তারপর বলল, এই মেয়ে, নিচে শুয়ে আছো কেন? খাট নেই নাকি? অদ্ভুত তো। তেজ মেজো থেকে রাইসাকে তুলে নিল দুই হাতে। নিচে থাকলে নিশ্চিত মেজর ঠান্ডায় জ্বর বাঁধাবে। খাটের উপর শুইয়ে দিয়ে গায়ের উপর কম্বল টেনে দিল। রাইসা মাথা ঘষাঘষি করে বালিশে ভালো করে মাথা রাখলো। তেজের কাছে স্পষ্ট রাইসার চন্দ্রমুখ ভয়াবহ সুন্দরীতে পরিণত হয়েছে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিবে, পর মুহূর্তে আটকে গেল। কি মনে করে সরিয়ে নিল হাত। এরপরে রাইসার ক্ষত হাত বিছানা থেকে নিজের দুই হাতের মাঝে নিয়ে বন্দি করলো। সাদা ব্যান্ডেজের উপর হালকা করে রক্তের ছাপ তেজকে মুহূর্তেই দমিয়ে দিল। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। রাইসার ঘন পাপড়ি বিশিষ্ট চোখের পাতা বন্ধ করা আছে। হাতটা সঙ্গোপনে আঁকড়ে নিয়ে বলল, এতটা রেগে যাওয়া আমার উচিত হয়নি, রিয়েলি সরি, এমনটা আর কখনো না করার চেষ্টা করবো ঘুমটাবতী। বলে আলতো করে ব্যান্ডেজ চেঞ্জ করে দিল। তারপর নরম স্পর্শে কঠিন পুরুষালী দুইটি ঠোঁট স্পর্শ করলো ব্যান্ডেজের উপর। নিজেকে একদম আর ভুল মনে হলো না, কেন যে মনে হলো না সেটাই বুঝলো না। আবার আগের মতোই সেভাবে খুব সাবধানে হাতটা নিজের হাতে নিয়েছিল, ঠিক সেইভাবেই পাশে রাখলো। তার উপর কম্বল টেনে দিল। দরজা দিয়ে বের হবার সময় আরেকবার পেছনে ঘুরে তাকালো। মায়াবী মুখটা দেখে আর দেরি না করে হনহন করে বেরিয়ে গেল। ঘুমন্ত রাইসা কি জানতে পারলো তার স্বামী তাকে মধুমাখা কথাগুলো বলে গেল? হয়তো জানলে আরো কষ্ট পেত না। অসহায়দের মাটিতে আছাড় মেরে যদি হাত বাড়িয়ে দেওয়া হয় তোলার জন্য, সেই এগিয়ে আসা হাতের দিকে তাকিয়েই তারা ভুলে যায় কতটা নৃশংস ও অত্যাচারিত করে আছাড় মেরে মাটিতে তাদের ফেলেছে। সামান্য ভালোবাসা তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। যাদের পৃথিবীতে ভালোবাসার মতো কেউ থাকে না, বুকে আগলে নিয়ে আমি আছি বলার মতো কেউ থাকে না। এই যে তেজ এত যত্ন নিয়ে তাকে কথাগুলো বলল, এতটা রেগে যাওয়া আমার উচিত হয়নি, রিয়েলি সরি, এমনটা আর কখনো না করার চেষ্টা করবো ঘুমটাবতী। আর রইল বাকি কফি। সে যদি এতই কঠিন হতো তার রাইসার প্রতি, তাহলে রুমে গিয়ে কফি ভেজানো শার্টে আঙুল ভিজিয়ে মুখে দিত না। হ্যাঁ, রাইসাকে এই জন্যই শার্টে হাত দিতে দেয়নি। রাইসার হাতের কফি খাওয়ার জন্যই অধীর আগ্রহে বসেছিল, কিন্তু হঠাৎ এমন কাণ্ডে একটু রেগে গিয়েছে। রাগের মূল কারণ মৃগনয়নীর হাতের অমৃত কফিটা না খেতে পারে, তাই তো কফির টেস্টটা নিতে না পেরে নিজে রুমে গিয়ে বাচ্চারা যেমন জামায় খাবার লেগে গেলে আঙুল দিয়ে সেই খাবার তুলে খায়, তেমনি তেজ রাইসার ফেলে দেওয়া কফি খেয়েছিল। এটা কি শুধু কফির প্রতি আগ্রহ ছিল নাকি অন্য কিছু? আর এদিকে ভার্সিটি পেরিয়ে যখন কলেজে ঢুকবে রিম, তখন পাশে দাঁড়িয়ে থাকা একজনের ডাক পড়তে সেই দিকে তাকালো। সেই বদমাস ছেলেগুলোকে দেখে রিমের রক্তমগজ গরম হয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে গেল। জি বলুন।
রিমের এমন চটজলদি আর তেজিকণ্ঠ নির্ঝর কিছুটা ইতস্তত বোধ করলো। তারপর বলল, কি হলো, কি বলবেন, তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। নির্ঝর পেছন থেকে একটা গোলাপ বের করে রিমের সামনে ধরলো। দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শক্ত করে বলল, তুমি আমাকে ভালোবাসো? নির্ঝরের এমন কথা শুনে রিম আকাশ থেকে পড়ে সোজা খেজুর গাছে আটকালো। তারপর বলল, এই মিয়া, কি বলছেন? আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? মাথা ঠিক আছে? নির্ঝর বলল, না মানে তুমি না আমি। রিম বলল, কি সব আবল তাবল বলছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? নির্ঝর বুক ফুলিয়ে বলল, আই লাভ ইউ। দিল তো পাগল। রিম খেপে জবাব দিল, পাগলামির চিকিৎসা করুন, পাবনায় যান। বলে রেগে রণচণ্ডী রূপ ধারণ করে চলে গেল। নির্ঝর বলল, আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। মেরেছো চটকনা, হেল লাগে তুমি কি প্রেম দিবা না? রিমের যাওয়ার পানে তাকিয়ে নির্ঝর কথাগুলো বলল। অন্তর আর রাফিদ দুইজনের পাশে এসে দাঁড়িয়েছে। তারা বসেই ছিল, কিন্তু রিমের চলে যাওয়া লক্ষ্য করে কাছে এসে বন্ধুর মুখে এমন ডিপ জলের ডায়লগ শুনে দুজনের মুখে কোনো কথা নেই। একে অপরের দিকে তাকিয়ে অবাক হলো। অন্তর পাশ থেকে এক কিল বসিয়ে দিল নির্ঝরের পিঠে। সাথে সাথে নির্ঝর চেঁচিয়ে উঠল, আহ, কোন শালা রে? অন্তর বলল, আমি রে, শালা আমি। অন্তরের কথা শুনে নির্ঝর হকচকিয়ে গেল। দুই বন্ধুকে দেখে চমকে বলল, তোরা কখন আসলি? রাফিদ বলল, আমরা কখন এসেছি সেটা বড় কথা নয়, বড় কথা তুই এই ডায়লগ কোথায় পেলি? রাফিদের কথায় নির্ঝর কাদো কাদো ফেস বানিয়ে বলল, আর বলিস না ভাই, সারা রাত জেগে ডিপ জলের এই ডায়লগ মুখস্থ করেছি, কিন্তু সকালে এসে এমন রিজেক্ট, কলিজায় লাগে বন্ধু। অন্তর আর রাফিদ দুজনেই দুঃখ প্রকাশ করলো। তারপর বলল, এভাবে শাহরুখ খানের জায়গায় ডিপ জলের ডায়লগ দিলে এই মেয়ে কেন? কোনো মেয়েই তোর কপালে জুটবে না। প্রেম তো দূর, প্রেমের পবর্ণই তোর জীবন থেকে হারাম বলে ঘোষিত হবে। আর এদিকে সুফিয়া বেগম সকাল থেকে তোড়জোড় করে চলছে রান্না বান্নার। আজ তার কলিজার টুকরো একমাত্র ছেলে বাড়িতে ফিরবে। এতদিন লন্ডন থেকে পড়াশোনা করেছে, সাথে একটা কোম্পানির মালিক। সুফিয়া বেগম এত কাজের প্রেসারে হাই প্রেসারে টনক নড়ছে। যদিও তিনি কোনো কাজ করেননি, শুধু সবাইকে দেখিয়ে দিচ্ছে। তবে দু একটা ছেলে পছন্দের খাবার রান্না করছেন নিজের হাতে। এতদিন পর ফিরলে নিজের হাতের খাবার খাওয়াতে না পারলে আবার কেমন মা? সোফায় বসে আছে ঘামার তো চেহারায়। সানজিদাও একইভাবে নিজে কাজ করছে, অন্যদেরকেও কাজ দেখিয়ে দিচ্ছে। তারপর কেউ বলল, আন্টি আপনি রেস্ট করুন, এরা আর আমি মিলে কাজ করে নিব। আপনার যদি এই সময় হাই প্রেশার চাপ দেয়, তখন আপনি ছেলেকে খাতির যত্ন করবেন কিভাবে? নাকি ছেলে এসে আপনার খাতির যত্ন করবে? সুফিয়া বেগম হাসলো। সানজিদা মেয়েটা জবে থেকে এই বাড়িতে এসেছে, সারাক্ষণ কি গিন্নির মতো দেখাশোনা করবে? খাবার মেনটেন করে চলতে হয়। এরা সানজিদা দুই বান্ধবী, একে অপরকে খুব ভালো করে চিনে। দুজনেই অনলাইন ফ্রেন্ড, কত কথা হয়েছে দুজনের মাঝে, বলার শেষ নেই। হুট করে যখন সানজিদার বিয়ে ঠিক হলো, তখন পালিয়ে কোথাও যাবে ভেবে না পেয়ে ইরাকে বলেছিল। ইরা সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে তার কাছে যেতে, সে নিজে নিতে আসবে স্টেশনে। তারপর থেকে এখানেই থাকা। তার কোনো প্রেমিক নেই। চিঠিটা শুধুমাত্র সবাইকে ভুল বোঝানোর জন্যই রেখে এসেছে, যাতে সানজিদা ফেরার কোনো আশা না করে তারা। এখানে এসে সুফিয়া বেগম যেন নিজের মেয়ের মতোই দেখছেন, হয়তো একটা মেয়েও তাই। এই ছেলে তো চোখের আড়ালে ছিল। সুফিয়া বেগমের স্বামী মারা গেছে 10 বছর হলো। তিনি একাই সংসারের হাল ধরে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছেন। আজ তার সেই কষ্ট মিষ্টিফল হয়ে ধরা দিয়েছে। কোনো কাজ করতে হয় না বলতে ছেলে করতে দেয় না। শেষ বয়সে না হয় মাকে রানীর মতো রাখলো, এতে ক্ষতি কি? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।